হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আমাদের এই ট্রিপটার 4th ডে। তো আজকে আমরা বেরিয়েছি আর একটা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো সেটা হচ্ছে আমরা যেই এয়ারবিএনবিটাতে উঠেছি, সেই এয়ারবিএনবিটা থেকে প্রায় 2 আওয়ার্স ড্রাইভ করে যেতে হবে। কিন্তু যেহেতু এটা লং উইকেন্ড, তারপরে গিয়ে আজকে সানডে, সব মিলিয়ে আমাদের বাড়িটার থেকে মানে এয়ারবিএনবিটার থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 3 আওয়ার্স। তো যাই হোক, আমরা আজকে সকালে বেরিয়ে গেছি রেডি হয়ে, বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো এখন আপাতত। তবে আজকে আমাদের গাড়িতে আমাদের সব সঙ্গী সাথী বদলে গেছে। আজকে হচ্ছে দীপকদা আর দীপালি আর পুচকি বাবা আসেনি, কারণ ওর শরীরটা তো খারাপ ছিল, তাই জন্য ওরা 3 জন রয়ে গেছে। আর বাকি এখানে তার জায়গায় এখানে ঢুকেছে হচ্ছে রবি, অনামিকা আর তার দিচ্ছি নিয়ে। তো যাই হোক, চলুন আমরা এখন এই যে রন এখানে বসে আছে। হাই। তো যাই হোক, চলুন। এটা একটা খুব সুন্দর ন্যাশনাল পার্ক। মানে এটা হচ্ছে সিনিক জাস্ট, আর একটা হয়তো হাইক আছে। কতক্ষণ এখন সময় লাগে ফিরতে ফিরতে, প্রতিদিন ভীষণ রাত হয়ে যাচ্ছে। এক একটা জায়গাতে এত সুন্দর যে সময় কেটে যাচ্ছে অনেকক্ষণ থাকতে থাকতে। তো যাই হোক, এখন চলুন বেশ কিছু রাস্তা যাই, তারপরে গিয়ে ওখানে পৌঁছে আবার সমস্ত জায়গাগুলো দেখা হবে, আমরাও দেখবো, আর সঙ্গে আপনাদেরকেও সব কিছু শেয়ার করবো, আপনাদের সঙ্গেও। আশা করি ভালো লাগবে। It's an awesome view we can see here. We are going through green paddy fields, villages. It's awesome. তুখোড় দেখতে কি সিনসিনারি চারদিকে। টেটন অ্যাকচুয়ালি ফেমাস তার হিউজ ল্যান্ডস্কেপ, মাউন্টেন, সিনারিজ, গ্রিনারিজ। তো আমরা অলরেডি এই ফিল্ড দিয়ে যাচ্ছি, যেটা খুবই সুন্দর, সিনিক। মনে হচ্ছে যেন প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। ছোট ছোট বাড়ি, কিছু কিছু ফার্ম হাউস, আর দূরে টেটনের পিকসগুলো দেখা যাচ্ছে, পুরো একদম বরফে ঢাকা। এই জাস্ট এই নেক্সট যে পিক পয়েন্টটায় উঠবো, ওখান থেকে দেখা যাবে। আর এই যে থেকে থেকে ফার্ম হাউস যাচ্ছে, এখানে সব ওয়াটার সিস্টেম যেগুলো দিয়ে চাষবাস করে। হোয়াইট গ্রিন ফিল্ডস চারিদিকে, একদম কি বলবো, ফুল সিনিক। এই এলো টেটনের পিকসগুলো দেখা যাচ্ছে। এখানে রবি আছে, অনামিকা আছে, আদবিক আছে, অ্যান্ড ব্যাকে আছে রন, দীপান্বিতা আর পিপি দেখা যাচ্ছে। হাই। তো আমাদের 3rd ডে চলেছি আমরা টেটনে। এখনও প্রায় 2 ঘন্টা আমাদের লেট স্টার্ট আছেই, কারণ আমরা একটু 2 ঘন্টা ডিস্টেন্সে আছি। কিছু করার নেই, যতটুকু দেখতে পাবো সেটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। তো 2-3টে স্পটস আছে দেখার, ওভারলুকস আছে। তার সাথে মেনলি আমরা দেখবো যেগুলো, সেগুলো হচ্ছে টেটনের সিনিক ড্রাইভ। দেখতে দেখতে প্রায় 1টি বছর পার হতে যায়। আমরা এই ট্রিপটাতে গিয়েছিলাম গত বছর মে মাস নাগাদ, আমেরিকাতে একটা লং উইকেন্ড পরে আর কি। সেই লং উইকেন্ডটা ধরে বেরিয়েছিলাম, প্রায় 7-8 দিনের মতো ট্রিপটা ছিল। তো প্রথমে আমরা নর্থ ক্যারোলিনা থেকে মিনিয়াপলিস এয়ারপোর্ট হয়ে তারপরে গিয়ে ওয়াইমিং এয়ারপোর্টে পৌঁছেছিলাম। নিয়ে ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের জন্য মন্টানাতে। তো মন্টানা হয়ে তারপরে গিয়ে আবার আমরা ফিরে এসেছি ইয়েলোস্টোনে। তো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক দেখে একদিন নিয়ে আজকে আবার চলেছি গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে।
আসলে প্রায় আমরা ট্রিপের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো সেজন্য আমাদের যেখান থেকে ফেরার দিনের এয়ারপোর্টটি আছে সেটা আবার হচ্ছে গিয়ে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছাকাছি। তো সেজন্য ভাবলাম যে পরপর দুদিন ইয়েলোস্টোন না দেখে আমরা মাঝখানে একদিন গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কটা করে নিয়ে দেন আবার আরেকদিন ইয়েলোস্টোনের আরও যেগুলো মেন গিজারগুলো আছে সেগুলো দেখব। তো তার জন্য আমরা আজকে এই দিকেই এসেছি। অনেকে অনেক রকমভাবেই এই ট্রিপগুলো করেন আর কি। কেউ কেউ প্রথমে হয়তো গ্র্যান্ড টেটন করে তারপরে ইয়েলোস্টোনে যায়। Every time I start to slip away, and I surrender, I surrender. যে কোনো এরকম বড় ট্রিপ কিন্তু প্ল্যান করাটাও একটা বেশ বড়ই ব্যাপার, কারণ প্ল্যান যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু দেখবেন যা যা সমস্ত ভিউ পয়েন্ট আছে বা দেখার জায়গা সেগুলো সব হয়তো কভার করা যায় না। একদম টাইম বুঝে তারপরে সেই জায়গাটায় যেতে আসতে, সেখানটায় কতটা বড় হাইক আছে, সমস্ত হাইক সবার জন্য সুটেবল কিনা, বাচ্চা বড় মাঝারি সবাই সমস্তটাই যেতে উঠতে পারবে কিনা, এই সব কিছু ভেবে চিনতে ট্রিপ প্ল্যান করলে তবে গিয়েই দেখেছি একদম সাকসেসফুল হয়। আদারওয়াইজ কিন্তু প্ল্যান যদি একটুখানি গন্ডগোল হয়ে যায় তাহলেই কোনো না কোনো একটা জায়গা স্কিপ হয়ে যায়, আর ওই স্কিপ হয়ে গেলেই না মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যায়। তখন মনে হয় এই সমস্ত জায়গাগুলো তো সত্যি কথা বলতে বেশ অনেকটাই দূরে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে, অথবা ধরুন বারবার করে আসাটাও পসিবল না। তো সেই জন্য একবারেই যেগুলো দেখার সেগুলো যদি ঠিক করে না দেখা হয় তখন আবার বেশ একটা আফসোস থেকে যায় আর কি। সেই জন্য এই ট্রিপগুলো কিন্তু প্ল্যানও করতে হয় বেশ একদম সকলে মিলে বসে, কি দেখার আছে সেইগুলো ম্যাপে দেখে কোনখান থেকে কতটা যেতে লাগছে, কোথায় সেখানে খাবার তোলার জায়গা আছে, তারপরে গিয়ে হোটেল থেকে কোনটা কত দূরে কোন এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকলে কোনটা কাছে হবে, এই সমস্ত কিছু একদম মিলিয়ে মিশিয়ে তারপরে গিয়ে একটা ট্রিপ প্ল্যান করলে তবে গিয়ে দেখেছি ঠিকঠাক মতো হয়। আর প্ল্যান না থাকলে তো এ যা বড় বড় ন্যাশনাল পার্ক, তো কোন মেন পয়েন্টটা কোথায় আছে কোনটা এমনি জানা আছে যাদের, তাদেরও প্রথমে একটুখানি সেই জায়গাটাতে পৌঁছতে সময় লেগে যাচ্ছে, আর যাদের জানা নেই প্রথমবার তাদের তো তার মানে ভাবুন। তো সেজন্য এই প্ল্যান সমস্ত কিছু ঠিকঠাক ভালোভাবে করে তবে গিয়েই মোটামুটি স্টাডি করে আসতে হয়। তো যাই হোক, আমরা এখন অনেকটা রাস্তা, যেহেতু বললাম যে আমরা হোটেলটা থেকে প্রায় এই গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কটা 3.5 ঘন্টা মতো দূরে, তো এখন আমাদের যেখানটা যাচ্ছি আর কি সেই জায়গাটায় যেতে প্রায় আর 1 ঘন্টা মতো লাগবে। আর এর আগের ব্লগটা আমি যেখানটায় আর কি, যেই ব্লগটাতে আমরা পৌঁছলাম ইয়েলোস্টোনের জন্য এয়ারপোর্টে, তো ওখানে তখন বলছিলাম যে ইয়েলোস্টোনে আসার জন্য আর একটা এয়ারপোর্টে নামা যায়, সেটার নাম হচ্ছে গিয়ে জ্যাকসন হোল। আর সেইটা না ভীষণ সুন্দর সেই এয়ারপোর্টটা, এই যে দেখতে পাওয়া যাচ্ছে টেটন মাউন্টেনের ওই চূড়াগুলো, ওই এই জায়গার মধ্যেই কোথাও একটা ওই এয়ারপোর্টটা। এখানে মানুষজনদেরকে এমনও শখওয়ালা দেখেছি, মানে বেড়াতে এতই ভালোবাসেন বা বেড়ানোর জায়গাগুলোকে স্মৃতি হিসেবে এমনভাবেই রাখতে চান। ওই যে সামনে একটা আরভি চলে যাচ্ছে, অনেকটা দূর এগিয়ে গেছে, ডান দিক দিয়ে ছিল আর কি। ওই আরভিটার পেছনে যেই সিনারিটা ছিল ওটা হচ্ছে মনুমেন্ট ভ্যালির যেই সিনগুলো আর কি দেখতে পাওয়া যায়, ওই চূড়া মতো একই রকম দেখতে কতগুলো একটা জায়গার মধ্যে ওই রকম মনুমেন্ট ভ্যালিতে ছিল। তো ওই আরভিটার পেছনে ওইটার একটা ওরকম পোস্টারের মতো। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের, এইটা একটা ভিজিটার সেন্টার। Craig Thomas Discovery and Visitor Center.
Yes, you can do anything. Can I do এটা দেখো ভিড়টা ভিড় হয়েছে We had to come, everything we had to have to move. ভিজিটার সেন্টারে কিছু কিনি আর না কিনি ঘুরতে খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর জিনিস থাকে। আমি আজকে একটা ছোট্ট এরকম একটা সফট টয়েস নিয়েছি। দেখুন এই রকম সিনারি হয়, এত ফুল ফুটে থাকে, একদম লাভলি বিউটিফুল, কত কালারের ফুল। আর এরকম টেটন মাউন্টেনটা যেরকম আসার সময় দেখতে পাচ্ছিলাম আমরা। তো পুরো ভিজিটার সেন্টারটা মোটামুটি ওই সমস্ত যা যা ন্যাশনাল পার্কে থাকে দেখা যায় সেই জিনিস দিয়েই ভর্তি। তো চলুন, এই হচ্ছে কি ন্যাশনাল পার্কের এই টেটন, গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টার। মানে যেদিকেই তাকাবো আমরা সেদিকটাতেই মনে হবে যে তাকিয়েই থাকি, আর প্রচণ্ড সিনিক ছবির পর ছবি তুলে যাওয়ার ইচ্ছে হবে, বাট অত তো সময় নেই। আর প্রচুর ভিড় হয়েছে, ভাবছিলাম বুঝি যে কোথাও ভিড় হবে না, কিন্তু সব জায়গাতেই খুব ভিড়। সকলেই এখানে মোটামুটি স্মৃতিকে আগলে রেখে দেওয়ার জন্য কিছু না কিছু ছোটোখাটো টুকটাক জিনিসপত্র কিনে নেন, আর সঙ্গে একটুখানি রিফ্রেশও হয়ে নেওয়া যায়। কারণ কেউ কেউ হয়তো আমাদের মতো ছোট্ট একটুখানি হাইক করে চলে আসবেন না, তারা হয়তো আরও অনেকটা দূরে যাবেন হাইক করে ট্রেল দিয়ে দিয়ে। তো সেক্ষেত্রে একটুখানি রিফ্রেশ হয়ে নিলে তারপরে বাকি পথটা বরং যেতে সুবিধে হয়। সো আমরা ক্রেগ থমাস ভিজিটার সেন্টারে আছি। এটা ফার্স্ট ভিজিটার সেন্টার, এরকম 4-5টা ভিজিটার সেন্টার আছে। তো এটাকে আমরা কাইন্ড অফ মিউজিয়াম প্লাস সুভিনিয়ার শপ, খুব সুন্দর করে সাজানো। এই দেখতে পাচ্ছ কি বিশাল একটা মুজ, অনেক লোকজন এসেছে, এটা লং উইকেন্ড। আর নর্মালি ভিজিটার সেন্টারগুলো খুব সুন্দর করে সাজানো থাকে। এইমাত্র ওনাদের এটাই হ্যাঁ, এখানে হ্যাবিটেটগুলো দেওয়া থাকে, এই যে কত জন্তু জানোয়ারের স্কিন। আমরা ভাবলাম যে গ্র্যান্ড টেটনে হয়তো একটুখানি ভিড় কম হবে, সেই জন্য আমরা আজকে ইয়েলো স্টোনটার কোনো দিক না করে এদিকে চলে এসেছি, কিন্তু ওমা দেখছি এসে এদিকেও ভিড়। চলো আমাদের জেনি লেকে যেতে হবে, নাহলে একটু টাইম আউট হয়ে যাবে। আয় মামা, কাম হিয়ার। এই হচ্ছে কোনো ভিজিটার landscape, সেন্টারে দেখো, এত সুন্দর। যদি এরকম কোনো মিউজিয়াম অথবা যেগুলো ডিসপ্লে করা আছে, যে যেসব পশু পাখি এখানে দেখতে পাওয়া যায়, অনেক সময় তাদের সবগুলোর না হলেও কিছু কিছুর এরকম স্কিন বা ফারগুলো এনে এখানে অনেক রকমভাবে সংরক্ষণ করা থাকে। আবার কোন পাখির বা ব্যাঙ বা কোনো কীট পতঙ্গ অনেক কিছুর ডাক কীরকম হয় সেগুলোও বেশ সুইচ টিপলে সেইটার ছবি দেওয়া থাকে, আর তার ডাকটা কীরকম হয় আর কি সেরকম একটা এখানে রেকর্ড করা থাকে। তো সেইগুলোকে টাচ করার জন্য আর ফিল করার জন্য রন একদম অস্থির হয়ে থাকে। তো এরকমও ব্যবস্থা করা থাকে এখানকার বেশ কিছু ভিজিটার সেন্টারে, যাতে করে ট্যুরিস্টরা আর কি সেগুলো খুব কাছ থেকে শুনতে পান বা স্পর্শ করে দেখতে পারেন আর কি, যে অ্যাকচুয়ালি যদি সত্যিকারের টাচ করা যেত তাহলে কেমন হবে। তো আমরা ওখানটার ভিজিটার সেন্টারের কাজ সমস্ত কিছু সেরে এবার আরেকটু এগিয়ে গেছি, একদম যেটা ন্যাশনাল পার্কটিতে ঢোকার মেন গেটটা সেইখানটায় প্রায় চলে এসেছি। কি অদ্ভুত রকম সুন্দর না বলুন, মানে পুরো জায়গাটাই একদম প্লেন সমতল ভূমি, কিন্তু হঠাৎ করে এরকম পাহাড় চূড়া বেশ অনেকটা উচ্চতাযুক্ত হঠাৎই যেন গজিয়ে উঠেছে, আর দেখতে দূর থেকে পুরো মনে হয় যে দাঁতের শাড়ি বুঝি। ওপর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে, কারণ আমারই এক বন্ধু এখানে দীপান্বিতা, ও আগের বারে এসেছিল, ওই বলছে যে এই জ্যাকসন হোল বলে যে এয়ারপোর্টটা বললাম, ওই এয়ারপোর্টে ওরা তখন নেমেছিল। তো তখন ওই ওপর থেকে যে এইরকম পাহাড়ের শৃঙ্গটি দেখা যায়, আর
আশপাশটা এত সুন্দর হয়ে থাকে, ফুল টুল ফুটে, যে অপূর্ব একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে এই যে পাহাড়ের পিকগুলোতে অল্প স্বল্প করে বরফ পড়ে আছে, সেটার জন্য যেন আরও আরেকটু বেশি সুন্দর লাগে। সাধারণত আমরা যে কোনো জায়গাতে একটু রং খুঁজে ফেলে বেশ বেশি ভালো লাগে দেখতে। তো শুধু ওই ধূসর রঙের পাহাড়গুলো দাঁড়িয়ে থাকার থেকে একটু একটু তাতে বরফ পড়ে থাকলে, অথবা একেবারে যখন সামার পড়ে যায় এখানে, সেই সময় অল্প স্বল্প সবুজ হয়ে থাকলে সেটা দেখতে আরও বেশি অন্যরকম ভালো লাগে। আমরাও প্রথমে চেষ্টা করেছিলাম যে যদি জ্যাকসন হল ওই এয়ারপোর্টটাতে নেমে তারপরে গিয়ে ঘুরতে পারা যায়, কিন্তু তখন হয়তো কোনো কারণে পাইনি, অথবা খুব বেশি দাম ছিল। এই সমস্ত যে জায়গাগুলো দিয়ে এখন যাচ্ছি সবেরই দেখছি যে এই পাহাড়ের চূড়াগুলোতে বেশ বরফ পড়ে আছে। মানে এখন তো মে মাস, তো মে মাসের সময়তেই বরফে এখনও পাহাড়ের শৃঙ্গগুলো ঢাকা। তাহলে ভাবছি যে সত্যিকারে যখন শীতকাল হয়, সেই শীতকালে তখন কি অবস্থা হয় এই সমস্ত জায়গার। আরও অনেকটা মানে পুরো বোধহয় রাস্তা টাস্তা আর এই আশপাশটা সমস্তই বরফে ঢাকা পড়ে থাকে। ওই জন্যই কিছু কিছু জায়গা একেবারে বন্ধ করা থাকে। তবে কোনো কোনো জায়গা হয়তো তখন খোলা থাকে, কিন্তু যেগুলোয় গেলে বিপদ ঘটতে পারে সেইগুলো তবে বন্ধ করে রাখে। তো দেখুন, কথা বলতে বলতে এখন পৌঁছে গিয়েছি। আমরা একেবারে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের যে জেনি লেকটা আছে সেই লেকের এখানটায় ঢুকেছি। এইটা হচ্ছে গিয়ে পার্কিং লট, আর এখানেই হচ্ছে গিয়ে এই লেকটাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। আর খাওয়ার জায়গা টায়গা টুকটাক আছে। আজকে ওয়েদারটা তো ভালো হয়ে গেছে, কি অসম্ভব সুন্দর লাগছে যে জায়গাটায় পৌঁছে, কি বলবো আপনাদের। একদম গরম নেই, আর ভীষণ যে মারাত্মক ঠান্ডা তাও নয় কিন্তু। আর চারিদিকটা তো দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হতে পারে। আর তার মধ্যে দিয়ে না আমি পুরো এখানে এখন যে ন্যাচারাল আওয়াজগুলো, সাউন্ডগুলো, সেগুলো রাখার চেষ্টা করেছি। চারিদিক থেকে মিষ্টি মিষ্টি পাখির ডাক ভেসে আসছে, আর তার মধ্যে একটা অদ্ভুত নির্জন নিস্তব্ধ পরিবেশ, তবে মানুষের কোলাহল। এই সময়টাতে দেখছি বেশ ভিড় হয়েছে, যেহেতু এই যে বললাম যে একটা লং উইকেন্ড এই সময়টা, তো সেজন্য লোকজন এখানে চেষ্টা করেন মানুষজন যে লং উইকেন্ডগুলো ধরে বেড়াবেন আর কি, ঘুরবেন। তাছাড়া তো না হলে এত বড় ছুটি পাওয়া যায় না। তো তার মধ্যে আর এই রকম চারিদিকে সিনারি এত চমৎকার লাগছে যে আমি কি বলবো। ওয়েদারের জন্য আরও বেশি সুন্দর হয়ে গেছে। বৃষ্টি টিষ্টি হলে ভালো লাগে না, আর মেঘলা হয়ে থাকলেও কিন্তু দেখবেন যে সেরম ভালোভাবে উপভোগ করা যায় না। আর ওই দেখুন, ওই দূরে হচ্ছে গিয়ে জেনি লেক। এই লেকটাকে ঘিরেই সমস্ত সিন এত সুন্দর লাগে। এই যে লেকটা পাশে, আর এখানে বোটিংগুলো হচ্ছে। তো এই বোটিংয়ের জন্য যেখানটা থেকে আমরা পার্ক করলাম আর কি, ওখানটা থেকে বেশ অনেকটাই হাঁটা, প্রায় মোটামুটি ধরুন ওই 1 কিলোমিটার মতো হেঁটে। আর এইদিকে হচ্ছে এই বোটিংয়ের যে জায়গাটা থেকে বোট ছাড়ছে সেখানটা, এবং টিকিট কাউন্টারটা। যেন মনে হচ্ছে যে একটা জীবন্ত স্বর্গে এসে উপস্থিত হয়েছি। যেই জায়গাটাতেই দাঁড়াচ্ছি সেই জায়গাটা একটা অদ্ভুত সিন তৈরি করছে। মানে ফটো না তুলে বা সেই জায়গাটা না দাঁড়িয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে কিছুটা হিস্ট্রির মতো লেখা আছে আর কি, যে অ্যানশিয়েন্ট ট্রেলটা, এখানে কবে থেকে এরকম ট্রেল, আর আগে আগে কি হতো। এই হচ্ছে গিয়ে টেটন বা টিটন মাউন্টেন, আর এক্সপ্লোর জেনি লেক অ্যান্ড বিয়ন্ড আছে। বিরাট বড় টিকিটের লাইন পড়েছে, আজ সানডে বলে দেয়। এই দিন 5 হলো যে ঘুরছি, এমন একটা জায়গা দেখিনি যেটা মনে হয়নি যে সেটা আর দ্বিতীয়বার দেখতে চাই। মানে সমস্ত জায়গায় এতটাই সুন্দর। তেমনি এই জেনি লেকটার কাছে এসেও মনে হচ্ছে, মানে মনটা নিতান্তই একদম ছটফট করছে যে
এতটা সুন্দর জায়গা দেখার পরেও এই লেকটার মধ্যে যেতে যেতে ওই পাড়ে গিয়ে পাহাড়ের কি আরও সুন্দর না জিনিস অপেক্ষা করে আছে, আর সেটা দেখার জন্যই মনটা ব্যস্ত হচ্ছে। তবে লাইনটা বেশ বড় মতোই পড়েছে, আর এই সিনটাও কিন্তু কি চমৎকার না। ওই পাড়টার থেকে যখন দাঁড়িয়ে দেখছিলাম যে এরকম একটা ফেরি ঘাট করা আছে, তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য এরকম বাঁশ দিয়ে ট্রেলের মতো করা আছে, যাওয়ার রাস্তাটা আর কি। আর তার মধ্যে একটা ছোট্ট এরকম চালা করা, আর বোটগুলো এসে দাঁড়াচ্ছে। এইটা ভীষণ সুন্দর একটা সিন, আর পেছনে ওই রকম পাহাড়ের পিকগুলো, আর তার মধ্যে জঙ্গলের সারি, কি যে চমৎকার লাগছে কি বলবো। তবে এই সিনের সঙ্গে কিন্তু আমার অনেক ছোটবেলার 11 মাসের বয়সের একটা সিন খুব মনে পড়ে যায়, বাবা মায়ের কোলে কাশ্মীরে। সেই ছবিটার কথা আজকে খুব মনে পড়ছে, একেবারে যেন হুবহু মিলে গেছে। এইরকম এখান থেকে একটা করে স্ট্যাম্প দিয়ে দিচ্ছে হাতে, জেনি লেক লেখা। এই দেখি তোমার হাতে স্ট্যাম্প দেখাও। আমার হাতে স্ট্যাম্প কোথায় গেল? দীপ, রবির হাতে স্ট্যাম্প দেখি। আই এম স্ট্যাম্পড। সবাই স্ট্যাম্প। হ্যাঁ, এখানে দেখি। বোটে টিকিট কেটে ওঠার পরে এরকম স্ট্যাম্প মেরে দিচ্ছে, যাতে করে ওনাদের আর কি মনে থাকে যে এনারা টিকিট কেটে উঠেছেন। তো এটা কিন্তু বোট রাইডটা যাওয়াও যায় আসাও যায়, মানে বোথ সাইড। আবার কেউ কেউ আছেন যারা শুধু চলে যাচ্ছেন, ফেরাটা হয়তো ট্রেল দিয়ে ফেরা যায় আবার যে জায়গা থেকে আমরা উঠলাম আর কি। তো কেউ কেউ হয়তো সেটাও করছেন, কারণ দেওয়া আছে দেখলাম যে ওয়ান সাইড রাইডও আছে। আর রাউন্ড ট্রিপের জন্য ফেরির টিকিট $20 ফর অ্যাডাল্ট, আর 11 বছরের মধ্যে বাচ্চা হলে তখন গিয়ে $12। আর যদি 2 বছরের মধ্যে হয় তাহলে তার ফ্রি। আর কেউ যদি রাউন্ড ট্রিপ না করে, শুধু একটা সাইড করে, সেক্ষেত্রে অ্যাডাল্টের $12 আর বাচ্চাদের হচ্ছে $10। So we started our boat journey. And it's an awesome scenery. What a view of the mountains. Too good. কি অপূর্ব সুন্দর দৃশ্যটা না বলুন। যেতে যেতে যে কোন দিকটা দেখবো, জলের দিকে তাকিয়ে থাকবো নাকি পাহাড়ের দিকে তাকাবো, নাকি আশপাশটার যে বন জঙ্গলগুলো হয়ে আছে পাইন গাছের এবং ফার্ন গাছের, সেইগুলো দেখবো। জলটা কিন্তু ভীষণ স্বচ্ছ। আসলে এই জেনি লেক হাজার হাজার বছর আগে হিমবাহ গলিত জল দ্বারা তৈরি। Good afternoon, everybody. How are you? Good. My name is Peter. I'll take you to the other side. আর সেই জন্য জানেন তো, মোটেও জলটা নর্মাল টেম্পারেচার অথবা গরম নয়, একদম ঠান্ডা আর প্রচণ্ডই স্বচ্ছ, পরিষ্কার, নিচটা পুরো দেখা যাচ্ছে। এখানে সাধারণত এরকম ফেরি সার্ভিস অথবা কোনো রকম বাস ট্যুর অথবা যে ধরনের ট্যুরগুলোতে কিছু আর কি সেই জায়গাটাকে এক্সপ্লেন করে বলার মতো বা কোনো তথ্য দেওয়ার মতো থাকে, সেই রকম কোনো ট্যুর হলে তার জন্য ট্যুর গাইড থাকে। তো আজকেও আমাদের এই ফেরিটাতে একজন ট্যুর গাইড আছেন, তিনি নানা রকম কিছু আর কি ইনফরমেশন দিচ্ছেন সমগ্র জায়গাটা এবং টিটন মাউন্টেন অথবা এই জেনি লেকটা নিয়ে। আমরা যেমন এখানে বোটিং করছি, এখানে বোটিংয়ের পাশাপাশি কায়াকিংও করা যায়, আবার ক্যানোয়িংও করা যায়। তবে যাই করি না কেন, মোটামুটি 5টাতে হচ্ছে গিয়ে ওই পাড়ের থেকে লাস্ট শাটেল ছাড়বে। তো সেটাই আমাদের গাইড আজকে বলে দিচ্ছেন যে যদি 5টার পরে কেউ আসেন তাহলে আর সে বোটটা ধরতে পারবেন না, তাকে আবার এই পুরো টেটন মাউন্টেনটা দিয়ে ওই যে আশপাশ দিয়ে মানে নিচটা দিয়ে এইখানে কোনো ট্রেল করা আছে, যেই ট্রেলটা দিয়ে হেঁটে হেঁটে আবার এই পারে আসতে হবে, যেটা অনেকটাই টাইম সাপেক্ষ। আবার জানেন তো, এখানে থাকার মধ্যে কিন্তু আবার ভাল্লুক পর্যন্ত আছে। যেন বোটে করে যেতে যেতে একটা পাহাড়ের নিস্তব্ধতা আর জলের ছিনছিন আওয়াজে কি সুন্দর লাগছে যেন চারিদিকটা। না জানি এই জল পার করে ওপারের জঙ্গলে পৌঁছলে আরোই না কত কি সুন্দর জিনিস অপেক্ষা করে রয়েছে।
তবে এই এখন হালকা ঢেউ, পাখির অল্প স্বল্প আওয়াজ, পাহাড় থেকে নেমে আসা অল্প অল্প ঠান্ডা হাওয়ায় যেন চারিদিকটায় একটা প্রকৃতির মেডিটেশন স্পট তৈরি হয়ে গেছে। তবে যতই অপেক্ষা করে থাকি ওই পারে পৌঁছানোর জন্য, আবার কখনো কখনো জানেন তো এরকম কোনো বোট রাইড বা যে কোনো রাইড চড়লে সেটা মনে হয় না যে শেষ হোক, মনে হয় যেন চলতেই থাকুক চলতেই থাকুক। যাক, এই যে পৌঁছে গেছি আমরা একেবারে যেই পয়েন্টটা ছিল ফেরিঘাটটা, সেইখান থেকে নেমে আর সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠে এসে আমরা এখন একটা ট্রেল দিয়ে হাইক করছি। We are now going to the hidden falls, and that's the only thing we can make today because we are running out of time due to Memorial Week. এই জিনিসগুলো আবার হঠাৎ করে একটু একটু উটকো সমস্যা তৈরি হয়ে যায়। এখানে এসে জানতে পারলাম যে যেহেতু এটা মেমোরিয়াল উইক ছিল সেজন্য, আর উইকেন্ডও ছিল বুঝি, তো সেজন্য এদের নর্মাল যেটা টাইমে বন্ধ হয় 7টা না কটা, সেইটা আবার টাইমটা একটু এগিয়ে গেছে। আজকে সেটা 4টে না 5টায় হয়ে গেছে। ওই রকম হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়, কারণ একটা দূর থেকে টাইম দেখে আসছি, এখানে এসে আবার যখন জানতে পারছি ওমা 2 ঘন্টা কমে গেল, তাহলে তো ধরুন যেখানে যেখানে দেখবো আর যেই যেই জায়গাগুলো কভার করব বলে ভেবেছিলাম সে সমস্ত পয়েন্ট আর কভার করা হবে না। সেখানে আবার যেটুকু কভার করা যাবে সেটাও আবার ভীষণই তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আর এই সমস্ত পাহাড়ি জায়গায় খুব তাড়াতাড়ি তো চলাফেরা করা যায় না, যেখানে আবার বাচ্চা নিয়ে। তো যাই হোক, তার মাঝেও যতটুকু করা যায় সেইটুকুই আর কি দেখতে পাবো আজকে। তাও তো মনে হয় যে না, এসেছি যখন ছাড়বো না, দেখেই যাব। তো সেই উদ্দেশ্যেই আজকে যাচ্ছি আর কি। চলুন, এখানে সামনে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, এটার নাম হচ্ছে হিডেন ফলস। তো অপূর্ব সুন্দর যথারীতি, কিন্তু এখানেও আমরা খুব বেশিক্ষণ টাইম দিলাম না, যেহেতু আরেকটু এগোবো বলে ভেবেছি। একটু আগেই যখন গাড়ি করে আসছিলাম তখন পাহাড়ের চূড়াগুলোতে এরকম স্নো পড়ে থাকতে দেখতে পাচ্ছিলাম, আর এখন যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখছি যে স্নোগুলো পাশেই পড়ে আছে। অথচ দেখুন এইটা সময় ছিল কিন্তু মে মাসে, অর্থাৎ মে মাসেও এখানে বেশ ভালোই স্নোফল হয়ে থাকে, মানে স্নোফল হয়ে গিয়েছে কিন্তু সেই বরফগুলো এখনও জমে আছে। তার মানে এর কিছুদিন আগেও যদি আসা হয় তাহলে ভালো মতো এই জায়গাগুলো দিয়ে হাঁটা যাবে না। ঠিক গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে যে গেছিলাম ওখানের কিছু কিছু রাস্তা ছিল এখনও বন্ধ, আর এখানে যদিও যেখানে আমরা যাব বলে ভাবছিলাম ইন্সপিরেশন পয়েন্টটা, সেখানটা সমস্তটাই খোলা হয়েছে যাতে করে যাওয়া যায়। কিন্তু আমাদের হাতে যেহেতু অতটা টাইম নেই, আর ওই পয়েন্টটাতে গেলে এই যে আমরা লেকটাকে পার হয়ে আসলাম, ওই জেনি লেকটা সঙ্গে আশপাশের সমগ্র দৃশ্যটাকে একেবারে ওপর থেকে দেখলে যেরকম লাগবে আর কি, সেই রকম স্বর্গের মতোই আর কি লাগে। কিন্তু আমরা তো যেতে পারবো না অতটা, তাই এই এতটুকু যতটুকু যেতে পারছি ততটুকু সৌন্দর্যটাই উপভোগ করি, আর সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর যেই ওয়াটারফলসটা দেখতে পেলাম ওই ওয়াটারফলসটার কিন্তু ওই জায়গাটা একটুখানি অংশ, অ্যাকচুয়ালি যেই জায়গাটা ভিউ পয়েন্টটা সেইখানটাতে কিন্তু পৌঁছতে পারলাম না, কারণ সেটা আরও রয়েছে আর একটু উঁচুতে। তো যেহেতু ওই যে ফেরি ছেড়ে দেবে, আর ফেরি ছেড়ে দিলে আমাদের আবার হেঁটে হেঁটে কোথা দিয়ে ট্রেল দিয়ে যেতে হবে, সে আবার অনেক অন্ধকার হয়ে যাবে, আর এখানে আবার ভাল্লুক টাল্লুকও আছে, তো সেই জন্যই ফিরে চলে যাচ্ছি এখন। সো বেশ ভালো ভিউ, এই হচ্ছে হিডেন ফলস। এখন অ্যাকচুয়াল ফলটা দেখা হয়নি, ওই যে ফলসটা পড়ছে। সবাই জলে নেমে পড়েছে একেবারে। That's the falls and it's hidden over there. এইরকম ওপর দিকে যত ওঠা যাবে তত ছোট ছোট করে ভিউ পয়েন্ট থাকবে, আর এরকমই দৃশ্য চারিদিকে দেখতে পাওয়া যাবে। চলুন তাহলে
ফিরে যাই এবার, কারণ এই দিকে না ফিরলে তো আবার ওই দিকটাতেও পৌঁছতে পারবো না। আর ওই দিকেও রয়েছে আরও বেশ কিছু সুন্দর জায়গা। Cause I don't wanna be alone. It's been weighing on my mind for too long, too long. সমস্ত ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এত সুন্দর করে রাস্তা করে রেখেছে, আর কোথাও কোথাও ওরকম কাঠ দিয়ে বাঁধানো, আর যেখানগুলো দিয়ে রাস্তার নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে ওপরে একটি সুন্দর ব্রিজ করা রয়েছে। কি অপূর্ব যে দেখতে লাগছে কোথাও কোথাও দাঁড়িয়ে দূর থেকে ওই রকম সাঁকোগুলো, কিন্তু উপায় যে নেই, ঘড়ির কাঁটার সঙ্গে একেবারে বাধা পড়ে আছি। একটু দেরি করলেই আবার ওই দিকেও দেরি হবে, তাই যে একটুখানি দাঁড়িয়ে অনেকক্ষণ বিশ্রাম করব, একই জায়গার থেকে অনেকক্ষণ ধরে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আর নানা রকম কিছু ভাববো। সত্যি যে কি ভালো লাগে ওরকম দিন যে, আর ওরকম যে কবে বেড়াতে পারবো শুধু সেটাই ভাবি, কিন্তু ওই রকম সত্যিই হয় না জানেন তো। একদম ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে দেখেছি চলতে হয়। যাক, আমরা জেনি লেক আবার পার করে ফেরি ধরে চলে এসেছি এপারে এসে ভিজিটার সেন্টারে আপাতত যা পেয়েছি তাই নিয়েই সকলে মিলেই খেতে বসে গিয়েছি। এইটা হচ্ছে কি আজকের মতো গ্র্যান্ড টেটনের লাস্ট পয়েন্ট, আর এটা ভীষণই ফেমাস পয়েন্ট। অনেক ওয়ালপেপার, অনেক এই ছবি টবিতে দেখতে পাই। এই পয়েন্টটা হচ্ছে কি এখানে টেটন মাউন্টেনটার একদম পেছনে, আর এর সামনে একটা জাস্ট এরকম সুন্দর কাঠের বাড়ি। এটা সেই বহু কাল ধরে দেখে আসছি, আর সেই জায়গাটাতে আসতে পারলাম আর কি। এখানটায় কি তুলছে? ও মা, ও পোজ দিয়ে আছে, দেখো, দেখেছিস ও পোজ দিচ্ছে? ওইখানে একটা ওই স্কুইরেল আছে, দেখ, এই দেখ বার হচ্ছে, মুখটা বার করছে। না, খাবার দিলেই খাবে। আর এখানে পৌঁছতেই গোটা মাঠটা জুড়ে আর কিছু দেখতে না পাই সিনারি ছাড়া দেখতে পাচ্ছি এনারা পুরো মাঠটা দখল করে বসে আছে। একদম প্রচুর গর্ত, এগুলোকে বলছে হচ্ছে উইন্টার গ্রাউন্ড স্কুইরেল, মানে একদমই অনেকটা আমাদের দেশের যেরকম কাঠবেড়ালি হয় সেরকমই দেখতে, ছোট্ট মতো, তবে একটু যেন ন্যাড়া ন্যাড়া। এখানকার যে কাঠবেড়ালিগুলো দেখতে পাই আমরা, তারা তো বেশ একদম হামদো মতো মোটা সোটা হয়, মোটকা একটা লেজ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু এগুলো যেন তাদের থেকে একদম 3 গুণ ছোট। আর গোটা মাঠে এদের বাসা। আমরা এসেছি বলে মানে এত পর্যটক এসেছে, এরা ভাবছে বোধহয় ওদেরকে খেতে দেওয়া হবে। কেউ কেউ কিছু টুকটাক খাবারও দিচ্ছে, আর ওই রকম কি করে ডাকছে, প্রচুর ডাকছে আর কি মাঠটায়। যাকে যেই জায়গাটা আর যেই সিনটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, দিনের শেষে সেই জায়গাটাতে পৌঁছেছি। এই যে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এটা মেনলি বলে হচ্ছে গিয়ে বার্ন হাউস। আর এই মরমনরো এরিয়াতে একাধিক পুরনো এরকম বার্ন হাউস আছে, কিন্তু সব থেকে বিখ্যাত হলো এই মল্টন পরিবারের বাড়ি আর বার্নটি। এই এলাকায় 1890-র দশকে মর্মন ধর্মাবলম্বী কৃষক পরিবারগুলো বসতি গড়ে তুলেছিল, আর তারাই আলাদা আলাদা না থেকে পাশাপাশি সারি করে এরকম বাড়ি বানিয়েছিলেন, তাই তার নাম হয়ে গেছে মরমনরো। ওই দেখুন, এখানে আর একটা ওই রকম কাঠবেড়ালি, বলছি না যে পুরো মাঠ জুড়ে এদের গর্তে ভর্তি। কি ভীষণ ভালো যে লাগছে না এই জায়গাটায়, কি বলবো। ওই দিকটায় দেখুন টেটন মাউন্টেনের চূড়াগুলো, আর তার নিচটা কীরকম নীলচে ধোঁয়াটে হয়ে আছে, আর এই দিকটা পুরো স্পষ্ট, আর তার মাঝখানে এই বাড়িটা একটা অপূর্ব। মানে যতই বলুক যে সানরাইজের সময় এই জায়গাটা সব থেকে সুন্দর লাগে, সে হয়তো লাগে ফটোজেনিক, কিন্তু এখনও খুব কম সুন্দর লাগছে না।
কীরকম একটা লাগে না বলুন, যখন এরকম কোনো জায়গা দেখতে পাই বা দেখি যে যেখানে নাকি আগে প্রচুর মানুষ বসবাস করতেন বা বসতি ছিল, আর সেগুলো এখন পুরো ফাঁকা, শুধু ভিজিটিং স্পট হয়ে গেছে। আর এখন আপাতত এটা আমেরিকার ইতিহাসের জীবন্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কি চমৎকার না! সামনে এরকম গ্র্যান্ড ট্যাটনের চূড়া আর অবারিত মাঠ পড়ে রয়েছে। আর জানেন কি, আমেরিকার সব থেকে ফটো তোলার জায়গাগুলোর মধ্যেও এটি অন্যতম একটি। তথ্য বলছে যে সানরাইজের সময় সব থেকে বেশি এই জায়গাটির ফটো উঠে থাকে। তবে আমরা সানরাইজের সময় এসে পৌঁছতে পারিনি, আর তার জন্য এইখানেই কাছাকাছি কোনো শহরে থাকতে হবে সানরাইজের সময় ফটো তুলতে আসতে হলে। তবে সত্যি এটা কিন্তু ঠিক কথা, দেখেছি প্রচুর ছবিতে এই জায়গাটার, অনেক ওয়ালপেপারে দেখেছি, অনেক জায়গাতে দেখেছি যে এখানকার ছবি, কিন্তু এখন সানসেটের টাইমে এসে সুন্দর লাগলেও আর জায়গাটা উপভোগ করলেও কিন্তু ফটোগুলো সব কালো কালো আসছে। যাকগে, আমরা তো দেখতে এসেছি যে জায়গাটা কেমন, এই বাড়িটা সমেত সেটা দেখাও হয়ে গেল। তবে এই বাড়িটার আশপাশ থেকে ভালো মতো ফটো তোলা গেলেও বাড়ির ভেতরে কিন্তু ঢোকা যায় না। যারা এটা রক্ষণাবেক্ষণ করেন শুধু তারাই এখানে ঢুকতে পারেন, তাছাড়া এটা খালি হিস্টোরিক্যালি প্রিজার্ভ করা আছে, শুধু ট্যুরিস্টদের দেখার জন্য। চলুন তবে এবার গ্র্যান্ড টিটনকে একেবারে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে হোটেলের দিকে রওনা দিই, কারণ সূর্য ঢলতে শুরু করেছে। আর আমাদের যার যেমনভাবে ইচ্ছে ফটো তোলার, সে সেরকমভাবে ফটোও তুলে নিয়েছি। আর হয়তো কোনোদিনই এই গ্র্যান্ড টিটনের দিকে আসা হবে না এই মরমন রোয়ের বাড়িটার কাছে। সত্যিই তাই, পৃথিবীতে এমন এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ একবারই যায়, আর হয়তো দ্বিতীয়বার সেখানে যাব বলেও ভাবে না। ওই দেখুন, শেষের দিকে ও এসে একবার দাঁড়িয়ে পোজ দিচ্ছে। আসলে ওরা খাবার চাইছে, কিন্তু এখন গাড়ি থেকে সঙ্গে কিচ্ছু খাবার তো নিয়ে নামিনি, না হলে একটু আধটু হয়তো কিছু ছুঁড়ে দিতাম। জানি না আবার সেই নিয়ম আছে কিনা, যদিও মাঠে কেউ দেখার মতো নেই, একটা চিপস ছুঁড়ে দিলে কিছুই হবে না। এমনিতে সারা মাঠটিতে তো ওরা গর্ত করে বাসা বেঁধে আছে, তো এখানে কি খাবার পায় সেটা নিয়ে বেশ ভাবছিলাম। তারপরে মনে হলো যে এরা হয়তো ওই মাটির তলার থেকে কেঁচো, তারপরে পোকা মাকড়, ঘাসের মধ্যে মাকড়সা, এই সমস্ত কিছু খেয়েই বেঁচে থাকে। সবাই সবার মতো করে যেখানেই থাকুক না কেন জীবন ঠিক চালিয়ে নেয়। যাকে যতটাই না এগিয়ে যাচ্ছি, বারবার পেছন ফিরে এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছে। এখন আমরা আসলাম এগিয়ে, সকালে যখন পৌঁছেছিলাম তখন গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের বোর্ডটার সামনে দাঁড়িয়ে ফটো তোলা হয়নি, তাই এখন একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি। এই বোর্ডটাতেও এখন সূর্যটা পেছন দিকে চলে গেছে, তাই এখানটাতেও অন্ধকারই লাগছে। তবে বোর্ডটা কিন্তু দেখুন বেশ নতুন রকম, অন্যান্য ন্যাশনাল পার্কের বোর্ডগুলো অন্যরকম দেখতে হয়, এইটা আবার মনে হচ্ছে কি সুন্দর দোলনার মতো করে ঝোলানো রয়েছে। কি অদ্ভুত রকমের সিনিক না, গোটা জায়গাটা দেখুন পাহাড়ের আলিঙ্গনে যেন অদ্ভুত রকমভাবে মোড়া রয়েছে। একদম পুরো জায়গাটা সার দিয়ে পাহাড়ে মোড়া, আর তার সঙ্গে পাহাড়ের নিচে কোল জুড়ে অনেক সময় বেশ কিছু পশু পাখিও ঘুরতে দেখা যায়। আমরা এক পাল বুনো হরিণের দেখা পেয়েছিলাম একটুখানি এগিয়ে যাওয়ার পরে। তারপরে গিয়ে একটা অপূর্ব সুন্দর এই লেক দেখতে পেয়েছি। তবে এখানটায় আর না দাঁড়িয়ে পারলাম না, কারণ যেহেতু সূর্যাস্তের সময় এই জায়গাটায় লেকটার উল্টো দিকে সূর্যটা বেশ সুন্দরভাবে অস্ত যাচ্ছে, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিই। এই লেকটার নাম হলো গিয়ে লুইস লেক। গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক থেকে ইয়েলোস্টোনে ঢোকার পথে প্রথম বড় লেকগুলোর মধ্যে এটা আরেকটি। চারদিকে ঘন পাইন আর স্প্রুস বন দেখা যায়, এখানে মাছ ধরা যায়, কায়াকিংও করা যায়। আর উল্টো দিকের ওই পাহাড় আর নীল জল আর শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছে জায়গাটা। যাই হোক, চলুন মন মতো কয়েকটা ছবি তুলে নিয়ে আবার রওনা দিই। একদিকে যেমন পাহাড়, তেমনি রাস্তার উল্টো দিকটায় আবার জঙ্গল, পাইন, স্প্রুস, এই সমস্ত গাছ দিয়ে পুরো জঙ্গলটা ভর্তি। তবে খুব একটা নিরাপদও নয়, কারণ সন্ধ্যের দিকে যেখানে সেখানে নামতেও বারণ করা আছে,
তার একটা নমুনা যদিও আমরা কিছু দূর এগিয়ে পেয়েছিলাম। আর এই দেখুন, আরও কিছুটা এগিয়ে আসার পরে এই জায়গাটা জুড়ে দেখতে পেলাম যে পুরো জায়গাটাতে বহু বছর ধরে, মানে বহু বছর আগে থেকে এরকম ওয়াইল্ড ফায়ার আগুনে পুড়ে গেছে, জ্বলতে শুরু করেছিল। এখানের বেশ কিছু গাছ রয়েছে যা 20 থেকে 10 বছর আগে পুড়ে গেছে, তা এখনও দাঁড়িয়ে রয়েছে। তবে জানা যায় যে এই সমস্ত কিছুই কিন্তু প্রাকৃতিক কারণে। যেমন কখনো বাজ পড়ে আগুন লেগে যায়, তেমন আবার কখনো কখনো গরমকালে অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বাতাসে শুকনো গাছে গাছে ঘষা লেগে তখন আবার আগুন জ্বলতে শুরু করে এবং আগুন ছড়িয়েও পড়ে। তাই এই সমস্তটাকে প্রাকৃতিকভাবে যেমন আগুন লাগে তেমনি জ্বলতেও দেওয়া হয়। আগুন পুরনো গাছ পরিষ্কার করে, নতুন গাছ জন্মাতেও সাহায্য করে এবং এটা বলতে গেলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের একটা অংশ। এখন আরও কিছুটা এগিয়ে চলে এসেছি, আর পাহাড় আর জঙ্গল জুড়ে একেবারে নেমে পড়েছে নিশুতি অন্ধকার। তবে একটু আগে বললাম না যে এখানে মাঝে মাঝে কিন্তু বারণও করে যে সবসময় গাড়ি থেকে না নামতে, কারণ হচ্ছে গ্রিজলি বিয়ার দেখেছিলাম তার 2টো ছানাপোনাকে নিয়ে। যদি সম্ভব হয় আমি সেটা কোনো একটা রিলে শেয়ার করব, যদিও আমি ফেসবুকে অলরেডি সেটা শেয়ার করেছি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই এইটা হচ্ছে ওয়েস্ট ইয়েলোস্টোনের শহরটা, আর সমস্ত দোকানপাট তখন বন্ধও হয়ে গেছে। ভাবছি যে যদি সম্ভব হয় তাহলে কালকেই বরং এই শহরটায় একটুখানি ঘুরবো। তাই আর আজ না নেমে একেবারে সোজা হোটেলের উদ্দেশ্যে চলে আসলাম। আর রাতও অনেক হয়ে গিয়েছিল, যদি আজ রাতে তাড়াতাড়ি না শুই আর কাল সকালে দেরি হয়ে যাবে। তাই এখন আপাতত হোটেলে পৌঁছে গিয়েছি, আর তার সঙ্গে আজকের মতো ভ্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ আনার চেষ্টা করছি, আর পারলে প্লিজ পেজটা একটু ফলো করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।